হাই স্টুডেন্টস, অনেক দিন তোমাদের কোনো ক্লাস নেয়নি। এর মাঝে বিভিন্ন সমস্যা, আমফানের ঝড়, তার জন্য বিদ্যুৎ সংযোগ চলে যাওয়া, এসব বিভিন্ন সমস্যার জন্য অনেকদিন তোমাদের ক্লাস নেওয়া হয়নি। তা আজকে তোমাদের আমরা এই ইলেকট্রোস্ট্যাটিকের বা স্থিরতড়িতের কিছু সমস্যা, তোমরা জানিয়েছো কিছু সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো আমরা একটু সমাধান করব। তা প্রথমেই যে প্রবলেমটা আমরা নিচ্ছি, দেখা যাচ্ছে যে একটি ইলেকট্রনের আধান হচ্ছে ই, তার ভর এম, এটা জেড ই আধানযুক্ত নিউক্লিয়াসের চারিদিকে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। ইলেকট্রনের বেগ কত হবে? এই প্রবলেমটা ইলেকট্রনের বেগ বার করতে হবে। এখানে জেড ই মানে হচ্ছে জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ নিউক্লিয়াসে জেডখানা প্রোটন রয়েছে এবং একটা প্রোটনের ভর একটা ইলেকট্রনের ভর সমান, একটা ইলেকট্রনের ভরের সমান, ইলেকট্রনের আধানের সমান। অর্থাৎ একটা প্রোটনের আধান, ইলেকট্রনের আধান যদি ই হয় তাহলে একটা প্রোটনের আধান ই হবে, এবং যেহেতু জেডখানা প্রোটন রয়েছে নিউক্লিয়াসে, ওই জন্য জেড ই, টোটাল জেড ই রয়েছে। তাহলে ব্যাপারটা কীরকম না, ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, এখানে জেড ই পরিমাণ প্রোটন রয়েছে, নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, এখানে প্লাস জেড ই পরিমাণ চার্জ রয়েছে। তা এর চারিদিকে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, তার আধান, ইলেকট্রনের আধান হচ্ছে ই, হ্যাঁ, এর মাস হচ্ছে মাস বা ভর, ইলেকট্রনের ভর হচ্ছে এম, এটা আর ব্যাসার্ধের নিউক্লিয়াসের থেকে আর দূরে রয়েছে, এই বৃত্তপথে ঘুরে বেড়াচ্ছে। এখন এই ইলেকট্রনের এর বেগ কত হবে সেটা আমাদের বার করতে হবে। ইলেকট্রনের বেগ বলতে এই বেগ স্পর্শক বরাবর, যে কোনো মুহূর্তে স্পর্শক বরাবর বেগ থাকে ভি, এই ভিটা বার করতে হবে। তাহলে এখন একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রনটা কিভাবে থাকে না, অ্যাটমের মধ্যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনটা ঘোরে। এখন তোমরা জানো যে কোনো পার্টিকেল বা কোনো বস্তু ঘোরার জন্য তার সেন্ট্রিপিটাল ফোর্স, অর্থাৎ অভিকেন্দ্র বলের প্রয়োজন হয়। অভিকেন্দ্র বলকে প্রয়োগ না করলে তাহলে কিন্তু ছিটকে বেরিয়ে যাবে, এই স্পর্শ করে ছিটকে বেরিয়ে যাবে। ওই জন্য এখানে সবসময় একটা ভিতরের দিকে টান রাখতে হয়। এখানে কোন টান কাজ করবে না, এখানে স্থির তাড়িতিক বল, সেইটাই এই অভিকেন্দ্র বল হিসেবে সাপ্লাই দেবে। স্থির তাড়িতিক বল অর্থাৎ ইলেকট্রনের মাইনাস চার্জ, ইলেকট্রনের নেগেটিভ চার্জ মাইনাস ই, এবং এর প্লাস চার্জ প্লাস জেডি, কারণ জেডখানা প্রোটন আছে, পরমাণু ক্রমাঙ্ক জেড, এবং একটা প্রোটনের চার্জ হচ্ছে ই, ওই জন্য চার্জ হচ্ছে জেডি। তাহলে এখানে এই ইলেকট্রনটাকে স্থির তড়িতাকর্ষণ বল দিয়ে টেনে রেখেছে, এবং এটাই এর অভিকেন্দ্র বলকে সাপ্লাই দিচ্ছে। অর্থাৎ এখানে ইলেকট্রনের ওপর স্থির তড়িতাকর্ষণের বল কত? তাহলে ইলেকট্রনের ওপর নিউক্লিয়াস দ্বারা প্রযুক্ত স্থির তাড়িতিক বল সমান কি হবে না, 1/4πε0, এটা ভ্যাকুয়ামে আছে ধরে নিতে হবে, ইন্টু জেডি নিউক্লিয়াসের চার্জ ইন্টু ইলেকট্রনের চার্জ ই ডিভাইডেড বাই ওদের মধ্যে ডিস্টেন্স এর স্কোয়ার আর স্কোয়ার, এইটা। অর্থাৎ এটা হয়ে যাচ্ছে কি না, জেড ই স্কোয়ার বাই 4πε0 আর স্কোয়ার। এখন এইটা অভিকেন্দ্র বলকে যোগান দেবে, অর্থাৎ এটাই অভিকেন্দ্র বল হিসেবে কাজ করবে, এই বলটাই। এখন এর ভর যদি, ইলেকট্রনের মাস যদি এম হয় তাহলে, এবং গতিবেগ যদি ভি হয়, তাহলে ইলেকট্রনের মানে অভিকেন্দ্র বল কত হবে? আমি উপর দিকে প্রবলেমটা একটু মুছে নিচ্ছি। ইলেকট্রনের বেগ আমাদের বার করতে হবে, এখানে আমি প্রবলেমটা হচ্ছে ভিটা কত সেটা বার করতে হবে। তাহলে দেখতে পাচ্ছ যে ইলেকট্রনের সংক্ষেপে লিখছি, ইলেকট্রনের অভিকেন্দ্র বল সমান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, বৃত্তপথের ব্যাসার্ধ আর। এখন এই দুটো ইকুয়াল হবে, অর্থাৎ এই স্থিরতাড়িতিক বলটাকেই অভিকেন্দ্র বলকে সরবরাহ করবে, অভিকেন্দ্র বলকে এই পরিমাণ বলকে সরবরাহ করছে। তার মানে এখানে তাহলে কি হয়ে যাবে, প্রশ্ন অনুসারে এটা হয়ে যাবে যে এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু জেড ই স্কোয়ার বাই 4πε0 আর স্কোয়ার। এটা আমাদের হচ্ছে ওয়ার্কিং ইকুয়েশন, অর্থাৎ এই সমীকরণটা আমরা লিখতে পারি যে প্রয়োজনীয় অভিকেন্দ্র বলকে স্থির তাড়িতিক বলটা সাপ্লাই দিচ্ছে। তাহলে এখান থেকে আমরা দেখো, এখান থেকে আমরা ভিটা পেয়ে যেতে পারি, এখানে একটা আর কেটে যাবে, একটা আর থাকবে, তাহলে এখানে ভি স্কোয়ার ইকুয়ালস হচ্ছে জেড ই স্কোয়ার বাই 4πε0 আর, আর এই এমটাকে নিচে চলে আসছে ডিভাইড বাই এম, তাহলে এটা টোটাল হয়ে যাচ্ছে
ভি ইকুয়ালস টু রুট ওভার জেড ই স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন 0 আর এম। এটা হচ্ছে ইলেকট্রনের বেগ হবে, কেমন? আচ্ছা, এবার আমরা দ্বিতীয় প্রবলেমে চলে আসি। এখানে বলছে যে তিনটি আধান যাদের মান 10 মাইক্রোকুলম, 20 মাইক্রোকুলম এবং -20 মাইক্রোকুলম। এগুলো হচ্ছে মিউ সি মানে হচ্ছে মাইক্রোকুলম। 1 মাইক্রোকুলম মানে হচ্ছে 10⁻⁻6 কুলম। মাইক্রো মানে হচ্ছে 10⁻⁻6 এর ফ্যাক্টর। তাই এগুলি 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে অবস্থিত। আধানগুলি বায়ুতে আছে ধরে 10 মাইক্রোকুলম আধানের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করতে হবে। তাহলে কীরকম না, এই ডায়াগ্রামটা হবে এইরকম অনেকটা। ধরা যাক এইরকম একটা সমবাহু ত্রিভুজ, যার শীর্ষবিন্দুতে এটা রয়েছে 10 মাইক্রোকুলম, আমরা এটা হচ্ছে +10 মাইক্রোকুলম, আর হচ্ছে 20 মাইক্রোকুলম, -20 মাইক্রোকুলম। তার মানে হচ্ছে এটা হচ্ছে 20 মাইক্রোকুলম। আমরা যে কোনোটা যেটা খুশি আমরা ধরে নিতে পারি, -20 মাইক্রোকুলম। এটাও -20 হতে পারতাম, এটা 20 হতে পারতাম, ওটা কোনো অসুবিধা নেই, যেটাকে যে খুশি যা খুশি ধরা যেতে পারে। আচ্ছা, আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এদের 2 সেন্টিমিটার করে, 2 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজ 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। এখন এর উপরে প্রযুক্ত বল এফ কত হবে, এর উপরে এফ, এই যে 10 কুলম আধানের উপর প্রযুক্ত বল এফ কত হবে সেটা আমাদের এখানে বার করতে হবে। এই হচ্ছে আমাদের প্রবলেম, এর উপরে কত প্রযুক্ত বল সেটা বার করতে হবে। তো প্রবলেমটাকে আমরা এখানে বার করে নিয়েছি, সেই হিসেবে আমরা এবার প্রবলেমটা আমরা একটু মুছে দিচ্ছি। তোমরা খাতায় তুলে নিতে পারবে, তুলে নিয়ে পাশে রাখলে এটা প্রবলেমটা ডিসকাস করতে সুবিধা হবে। তোমরা পজ করে নিয়ে প্রবলেমটা খাতায় তুলে নিতে পারো, অথবা এটা ছায়া প্রকাশনের বইতেও এই প্রবলেমটা রয়েছে, দেখে নিতে পারো ওখান থেকে। আচ্ছা, তাহলে আমাদের উপরের দিকে ডায়াগ্রামটা একটু লাগবে, আমি আমরা প্রবলেমটা একটু মুছে নিচ্ছি। এর উপরে প্রযুক্ত বল, আমরা ক্রিয়াশীল বলটা নির্ণয় করব। আচ্ছা, তাহলে এখানে দেখো 3টে আধান আছে, এর উপরে ক্রিয়াশীল বল আমরা বার করছি। তাহলে এর উপরে কে বল প্রয়োগ করবে না, দুটো আধান আছে এ এবং এও বল প্রয়োগ করবে, এও বল প্রয়োগ করবে, কারণ এর দুটো আধান রয়েছে। এখন দেখা যাক যে এইটা প্লাস আধান এবং এইটা মাইনাস আধান, এটা প্লাস আধান। তাহলে এর উপরে এ আকর্ষণ বল প্রয়োগ করবে, কারণ এর প্লাস আর এর মাইনাস। তাহলে এর উপর প্রযুক্ত বল কোন দিক বরাবর হবে, এর উপর প্রযুক্ত বল এই দিক বরাবর হবে। এটাকে আমরা F1 ধরছি, F1 এই দিক বরাবর, অর্থাৎ -20 কুলম 10 কুলমকে এই দিক বরাবর টানছে F1। আবার দেখো এটা প্লাস আধান, এটাও প্লাস আধান। তাহলে এ কোন দিকে বল অনুভব করবে, এর জন্য না বিকর্ষণ বল এই দিক বরাবর, উল্টো দিকে, এই যে দিক আছে তার উল্টো দিকে বল অনুভব করবে, এই যে এই বলটা অনুভব করবে। এটাকে আমরা ধরে নিচ্ছি যে F2। তাহলে এই F1 এবং F2 এটা কত হবে সেটা আগে প্রথমে আমরা বার করে নিই। তাহলে প্রথমে দেখা যাক যে F1 কত হচ্ছে। F1 হচ্ছে, এরা বায়ুর কাছে ধরে নেওয়া হচ্ছে, ওই জন্য 4πε0 এই ফ্যাক্টরটা নিয়ে আসছি, যেহেতু বায়ুতে রয়েছে এই ε0। আচ্ছা, আর এবার এদের আধান দুটো কত, এটা 10, এটা 20 মাইক্রোকুলম করে। তার মানে এখানে দেখো 10 মাইক্রোকুলম, এটা মানে হচ্ছে 10 × 10⁻⁻6 কুলম। তাহলে অবভিয়াসলি আমরা এখানে আধানের পরিমাণ Q1 Q2 আমরা জানি, তাহলে Q1 হচ্ছে 10 মাইক্রোকুলম, Q2 হচ্ছে 20 মাইক্রোকুলম, 20 × 10⁻⁻6 নিচে ডিভাইড বাই ওদের মধ্যে ডিস্টেন্সের স্কোয়ার। তার মানে তোমার ডিস্টেন্স 2 সেন্টিমিটার বলেছে, এখানে 2 সেন্টিমিটার মানে হচ্ছে 2 × 10⁻² মিটার। মিটারে করছি আমরা, সেই পদ্ধতিতে করছি, ওই জন্য এটাকে মিটারে করে নিলাম। এটা স্কোয়ার, অর্থাৎ এই দূরত্বটা। তাহলে কুলম্বের সূত্র থেকে Q1 Q2 ডিভাইড বাই 4πε0 r², এটা বার করলাম। একইভাবে F2 কত হচ্ছে, F2 হবে 10 × 10⁻⁻6, অর্থাৎ এই চার্জ ইন্টু এই চার্জ। আচ্ছা, প্রথমে আমরা এটা বার করেছি, F1 বার করেছি, এটা করেছি, আর এখানে হচ্ছে কিন্তু আমরা সাইনটা ইউজ করছি না। তাহলে এইটা F2 হচ্ছে 20 × 10⁻⁻6 ডিভাইড বাই 4πε0 × 2 × 10⁻² এর হোল স্কোয়ার। একই আসছে।
তার কারণ হচ্ছে এটা 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার, এটা 10, এটা 20, এটাও 10, এটাও 20, এই জন্য দুটো ফোর্স একই আসছে, শুধুমাত্র এদের ডিরেকশনটা আলাদা হচ্ছে। এর মাইনাস থাকার জন্য এদিকে অ্যাট্রাকটিভ ফোর্স হচ্ছে, এর প্লাস সিমিলার চার্জ থাকার জন্য এটা রিপালসিভ ফোর্স হচ্ছে। তার মানে এখান থেকে আমরা অবভিয়াসলি বুঝতে পারছি F1 = F2 হচ্ছে। এটা যদি আমরা একটু সিম্পলিফাই করে নিই তাহলে এটা কি আসছে, এটা যদি আমরা একটু সিম্পলিফাই করে নিই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে 10⁻⁻12 হচ্ছে, মানে 200 ইন্টু 10⁻⁻12 ডিভাইডেড বাই এটা 4πε0, ওটাই রেখে দিচ্ছি 4πε0 ইন্টু 4 ইন্টু 10⁻⁻4 হয়ে যাচ্ছে, -4। তাহলে এটা 1/4πε0, এটার ভ্যালু আমরা জানি 9 × 10⁹, আর এখানে এটা মাইনাস করে এটার ভ্যালু বসিয়ে দিই। তাহলে এটার ভ্যালু বসিয়ে দিলে আমরা কি দেখছি, 4 5 করে 50 হয়ে যাচ্ছে উপরে, এটা 50, আর এইটা হচ্ছে এটার জন্য হচ্ছে 10⁻ × 10⁻⁻4 -4 হলে -8 হয়ে যাচ্ছে, ইন্টু 1/4πε0 ভ্যালু হচ্ছে 9 × 10⁹, এই যে 1/4πε0, 1/4πε0 এটার ভ্যালু হচ্ছে 9 × 10⁹। তাহলে না বসিয়ে দিলাম 9 × 10⁹। তাহলে আফটার অল এটা কি হলো না 545 45 ইন্টু 10 জাস্ট 10 থাকবে, এটা 10 থাকবে, 10, তার মানে 4500 ইকুয়ালস টু 4500 এত নিউটন ফোর্স এর মধ্যে কাজ করছে। তার মানে এটাও সিমিলারলি এটাও ক্যালকুলেট করলে 4500 নিউটন, কারণ F1 ইকুয়ালস টু এখানে F2, শুধু এদের ডিরেকশনটা আলাদা। এখন F1 F2 ভ্যালু পেয়ে গেছি আমরা, তাহলে এদের অ্যাড করব কি করে? এদেরকে সিম্পলি অ্যাড করা যাবে না, তার কারণ এরা ভেক্টর কোয়ান্টিটি, এদেরকে ভেক্টরিক্যালি অ্যাড করতে হবে। ভেক্টরিক্যালি অ্যাড করার জন্য কী করতে হবে না, আমাদের এখানে আমরা যদি সামান্তরিক সূত্র প্রয়োগ করি, এটা সামান্তরিকের দুটো বাহু হবে। যদি আমি এই পর্যন্ত F1 ধরে নিই, তাহলে এইটা দিয়ে আমাদের সামান্তরিকটা কমপ্লিট করতে হয়। আমরা এইটুকু ভেক্টরকে আমরা F1 ধরছি, এইটুকুকে F2 ধরছি, এরা ইকুয়াল, এইটা আর এইটা ইকুয়াল। তাহলে এইটা এরকম হবে, এটা সমান করে আমরা এখানে প্যারালাল টানলাম, এটা প্যারালাল করে এটা সামান্তরিক যেভাবে টানি প্যারালাল করে এটা টানলাম। তার মানে এটার এই যে ডায়াগোনালটা বা কর্ণটা, এটাই হবে এদের রেজাল্ট্যান্ট ফোর্স। আর হচ্ছে কি এটা আমরা এটাকে টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে কত বার দরকার আমাদের, এটা টোটাল ফোর্স বার করার জন্য টোটাল অ্যাঙ্গেলটা দরকার। এই টোটাল অ্যাঙ্গেলটা কত হবে না, আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি হয়। তাহলে 60 ডিগ্রি হলে তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 60 বাদ দিলে তাহলে এই অ্যাঙ্গেলটা এটা হবে 120 ডিগ্রি, এটা হবে 120 ডিগ্রি। তাহলে এটা 120 ডিগ্রি যদি হয় তাহলে F কি হবে, এখানে F ইকুয়ালস টু √ওভার ভেক্টর a² + b² + 2ab cos θ, এখান থেকে এরকম বার করতে হয়। তাহলে এখানে যেহেতু F1 F2 রয়েছে, তাহলে F1² + F2² + 2F1 F2 ইন্টু cos 120 ডিগ্রি, 120 ডিগ্রি হবে। তাহলে যেহেতু এখানে F1 ইকুয়ালস টু F2, তার মানে হচ্ছে এখানে তাহলে এটা 2F1² + 2F1² cos 120 means -half, probably এটা this is -half 120। তা আমরা যদি এটা কমন নিই তাহলে কমন নিয়ে এটা কমন নিতে পারি, F²টা Fটা বাইরে চলে আসবে কমন নিলে, তাহলে এটা হয়ে যাবে F1 √ওভার এটা হয়ে যাচ্ছে, এটা 2 থাকছে, আর 2 - 1, 2 - 1, এটা 1 হয়ে যাচ্ছে, কারণ -1 2 কেটে যাচ্ছে, -1 হয়ে যাচ্ছে। দ্যাট ইজ F1 means 4500 নিউটন। অর্থাৎ যে কোনো একটার মানের সঙ্গে সমান হয়ে গেল। দুটো ভেক্টর, ইকুয়াল ভেক্টর, যাদের মধ্যে 120 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, তাদের রেজাল্ট্যান্টটা ওদের যে কোনো একটা মানের সঙ্গে সমান হয়ে যায়। এই প্রবলেম তোমরা ভেক্টরের আগেও করেছো। তার মানে F রেজাল্ট্যান্ট ফোর্স কত হলো, 4500 নিউটন। এটাই হচ্ছে অ্যান্সার, 4500 নিউটন। তাহলে F ইকুয়ালস হচ্ছে 4500 নিউটন, এটাই অ্যান্সার। এখন আরেকটা অ্যান্সার আমরা এখানে বার করতে হবে, সেটা হচ্ছে শুধু এইটুকু বার করে ছেড়ে দিলে হবে না, এখানে আরেকটা বার করতে হবে, এই যে ফাইটা কত আছে, এই অ্যাঙ্গেলটা কত সেটা বার করতে হবে। ফাই, এই অ্যাঙ্গেল, দিস ইজ ফাই। তাহলে
এটা যদি ফাই ধরা হয় তাহলে এইটাকে এ ধরতে হবে, এটাকে বি ধরতে হবে, এবং টোটাল অ্যাঙ্গেলটা থিটা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। এইটাকে ধরে নিয়ে আমরা tan phi এর ফর্মুলা এখানে ইউজ করতে পারি। tan phi ফর্মুলা তোমরা জানো, ভেক্টরের tan phi ফর্মুলা কি ছিল? tan phi ইকুয়ালস টু ছিল b sin থিটা ডিভাইডেড বাই a প্লাস b cos থিটা। তাহলে এখানে আমরা কি লিখব? এখানে আমরা লিখব, এখানে b এর জায়গায় আমরা f1 sin 120 ডিগ্রি ডিভাইডেড বাই f1 প্লাস f1 b means f1 cos 120 ডিগ্রি, দ্যাট ইজ f1 কমন নিলে কেটে যাচ্ছে, আর তাহলে এখানে পড়ে হচ্ছে 1 cos 121 মিনস মাইনাস হাফ, অ্যান্ড sin 120 means 90 plus 30 মানে cos 30 means cos 30 means √3/2, probably √3/2 and 120 degree, probably you may check it, তোমরা একটুখানি ক্যালকুলেটার বা কোনো টেবিল থেকে একটু চেক করে নিও। 120 মিনস √3/2, এটা আমার ভুল হতে পারে, কনফিউশন আছে, একটু দেখে নিও। তাহলে দিস ইজ হাফ বাই হাফ, দ্যাট মিনস ইট উইল বি √3, উইল কাম √3 চলে এলো। তাহলে √3 এলে তাহলে tan কত মান? tan phi ইকুয়ালস টু √3, দ্যাট ইজ phi ইকুয়ালস টু কত হবে তাহলে? দ্যাট ইজ phi মিনস 60 ডিগ্রি, 60 ডিগ্রি, ওকে। দিস অর্থাৎ এই আর্মের সঙ্গেও 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে এবং তার ভ্যালু হবে 4500 নিউটন, ওকে। আচ্ছা, এবার পরের প্রবলেম, 3 নম্বর প্রবলেম। এখানে 4q আর q দুটো আধান আছে, যাদের মধ্যে ব্যবধান হচ্ছে 2r। তাহলে এখানে আমরা ছবিটা আঁকি যে এখানে সাপোজ একটা 4q আধান রয়েছে, আর এখানে 2r ব্যবধানে এখানে রয়েছে q আধান রয়েছে। এদের আচ্ছা, অপর একটি আধান কিউকে এদের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে রাখা হলো, অর্থাৎ এইখানে একদম মাঝখানে এখানে রাখা হলো। তাহলে এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 2r, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে r এবং এই ডিস্টেন্সটা হচ্ছে r। এখন বলছে যে সংযোগকারী, কারণ এটা মধ্যবিন্দু, যেহেতু সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে বলেছে, ওই জন্য এই পয়েন্টটা আমরা এখানে নিলাম। আচ্ছা, কিউ আধানের ওপর মোট বল 0 হলে কিউয়ের মান কত হবে? অর্থাৎ বলছে এর উপরে টোটাল ফোর্স, এই কিউ আধানের ওপর টোটাল ফোর্স F0। তাহলে কিউ আধানের ওপর টোটাল ফোর্স F কখন 0 হবে? তাহলে এই আধানের ওপর, তাহলে এই আধান বল প্রয়োগ করবে এবং এই আধানও বল প্রয়োগ করবে, দুটো আধানই এর উপরে বল প্রয়োগ করছে। কিন্তু তোমরা দেখতে পাবে যে এখানে যে 4q আধান এবং q আধান, এরা দুটো সেম, একই ধরনের আধান। তাহলে এদের অর্থাৎ 4q দ্বারা এই যে q এর ওপরে প্রযুক্ত বল কোন দিকে হবে না? এই দিক বরাবর হবে, বিকর্ষণ বল, কারণ এরা সিমিলার চার্জ, এইটা এবং এইটা সিমিলার চার্জ, ওই জন্য এই দিক বরাবর বিকর্ষণ বল হচ্ছে, এই যে দিক আছে তার উল্টো দিকে। তাহলে অবভিয়াসলি এর জন্য প্রযুক্ত বল, এর উপরে প্রযুক্ত বল নিশ্চয়ই এই দিকে হতে হবে, এবং এদের ইকুয়াল এর অপোজিট হলে তবেই এর উপরে আধান মোট বল 0 হবে। তাহলে এর উপরে প্রযুক্ত বল, এর দ্বারা এই কিউ এর ওপর, ক্যাপিটাল কিউ দ্বারা স্মল কিউ এর ওপর যে প্রযুক্ত বল, সেটা এই ডিরেকশনে হতে গেলে কিউকে এই স্মল কিউ এর বিপরীত ধরনের আধান হতে হবে। অর্থাৎ এই কিউ চার্জ যদি পজিটিভ হয় তাহলে ক্যাপিটাল কিউ মাস্ট বি নেগেটিভ, ক্যাপিটাল কিউ অবশ্যই এখানে নেগেটিভ চার্জ হতে হবে। তাহলে এই দুটো ফোর্স যদি ইকুয়াল হতে হয়, আমি এই ফোর্সটাকে F1 বলছি, এইটাকে F2 বলছি, তাহলে F1 ইকুয়ালস টু F2 হলে তবেই F0 হবে। তাহলে F1টা কিসের জন্য ফোর্স? F1টা হচ্ছে 4q এর জন্য ফোর্স। তাহলে F1টা ইকুয়ালস টু কত হবে? F1 হবে 4q ইন্টু q, অর্থাৎ এই চার্জ ইন্টু এই চার্জ কুলম্বের সূত্র থেকে, ডিভাইডেড বাই 4πε0, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2r এর হোল স্কয়ার, এইটা। এবং F2 কত হবে? F2 ইকুয়ালস টু হবে q, ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ, অর্থাৎ এই আধান এবং এই আধানের গুণফল, ডিভাইডেড বাই 4πε0 r এর স্কোয়ার। যেহেতু এখানে এর মধ্যে দূরত্ব হচ্ছে r, আর এদের মধ্যে দূরত্ব 2r ছিল, যেখানে এখানে 2r, আর এদের মধ্যে দূরত্ব r বলে ওই জন্য এটা r।
এখন এই দুটো ফোর্স সমান হতে হবে। যদি কিউ এর ওপর টোটাল ফোর্স 0 হতে হয় তাহলে ইকুয়াল অ্যান্ড অপোজিট হতে হবে, অর্থাৎ সমান এবং বিপরীতমুখী হতে হবে, অর্থাৎ F1 ইকুয়ালস টু F2 হতে হবে। তার মানে তাহলে কি দাঁড়ালো এখানে, না এটা আছে 4Q ইন্টু কিউ ডিভাইডেড বাই 4πε0 আর 2r স্কোয়ার, দ্যাট মিনস এটা হয়ে গেল 4r স্কোয়ার হয়ে গেল, আর এটা হচ্ছে কিউ ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার। তাহলে এখানে 4πε0 4πε0 কেটে গেল, একটা কিউ কেটে গেল। তাহলে এখানে কি থাকছে, এখানে আর স্কোয়ার কেটে গেল, তাহলে নিচে কিছুই থাকছে না। এখানে থাকছে, এখানে কি থাকছে 4πε0 কেটে গেল, এই 4 উপরে নিচে 4ও কেটে যাবে, অর্থাৎ কিউ ইকুয়ালস টু স্মল কিউ ইকুয়ালস টু, তার মানে এখানে ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু হবে স্মল কিউ, ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু স্মল কিউ, কারণ 4 কেটে যাচ্ছে এইটা। এবং স্মল কিউ শুধু তাই নয়, ক্যাপিটাল কিউয়ের এটা নেগেটিভ হতে হবে, অর্থাৎ মাইনাস কিউ, ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু মাইনাস কিউ, এটা বলাই ভালো, অর্থাৎ কিউয়ের মান এই স্মল কিউয়ের সমান হবে এবং ঋণাত্মক হবে, ওর যে আধান তার থেকে ঋণাত্মক হবে। এটা হলো অ্যান্সার। আচ্ছা, এবার প্রবলেম নাম্বার 4, এখানে কি বলছে, 1 ইউনিট মানের দুটি ঋণাত্মক আধান ও একটি ধনাত্মক আধান কিউ একই সরলরেখায় অবস্থিত। কিউ আধানকে কোথায় স্থাপন করলে এবং সেটির মান কত হলে আধানগুলি সাম্য অবস্থায় থাকবে? এই সাম্য কিরূপ, সুস্থির, অস্থির, নিরপেক্ষ? তাহলে প্রথমে আমরা দেখি 1 ইউনিট মানের দুটি ঋণাত্মক আধান। তাহলে 1 ইউনিট মানে ধরা যাক যে এখানে একটা 1 ইউনিট রয়েছে, এখানে একটা 1 ইউনিট রয়েছে, এটা ঋণাত্মক আধান -1 ইউনিট, এটাও -1 ইউনিট। এই 1 ইউনিট মানে দুটি ঋণাত্মক আধান, তাহলে এদেরকে 1 ইউনিট মানের ঋণাত্মক আধান, এরা দুটো কিছু দূরে দূরত্ব অবস্থিত। এবার বলছে আর একটা ধনাত্মক আধান কিউ আছে, তাহলে এরা একই সরলরেখায় অবস্থিত, তার মানে এর দুটোর মাঝখানে সংযোগকারী সরলরেখার উপর অবস্থিত। কিউ আধানকে কোথায় স্থাপন করলে এবং সেটির মান কত হলে আধানগুলি সাম্য অবস্থায় থাকবে? তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিউ আধানকে এই মাঝামাঝি কোনো জায়গায় অবশ্যই স্থাপন করতে হবে, তবেই এরা সাম্য অবস্থায় থাকতে পারে। তার কারণ কি, যে এখানে এটা কিউ এর ধনাত্মক যদি হয় তাহলে এর দ্বারা এর উপরে আকর্ষণ বল এই দিকে হবে এবং এর দ্বারা আকর্ষণ বল এই দিকে হবে। এখন এই দুটো বল যদি সমান এবং বিপরীতমুখী হয় তাহলে এই কিউ সাম্য অবস্থায় থাকবে। এখন আমরা ধরে নিই যে এই -1 ইউনিট থেকে এর দূরত্ব হচ্ছে x, এখান থেকেও এর দূরত্ব আমরা x ধরে নিই, তাহলে এটা দুটোই কী হবে, সমান এবং বিপরীতমুখী বল এটা প্রয়োগ করতে হবে। এটা যদি সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করতে হয়, কোথায় স্থাপন করলে সেটির, আচ্ছা তাহলে আমরা এটা দুটো ডিফারেন্ট আমরা টার্ম ধরে নিই। তাহলে টোটালটাকে আর ধরি, আর একটাকে এক্স ধরে নিই, মোট দূরত্ব আর ধরে নিই, আর এদের এখান থেকে 1 ইউনিট থেকে এখান থেকে এটার দূরত্ব এক্স ধরে নিই। তাহলে এর দ্বারা প্রযুক্ত বল আর এর দ্বারা প্রযুক্ত বল সমান এবং বিপরীতমুখী হলে তবে এটা সাম্য অবস্থায় থাকবে। তাহলে -1 এর দ্বারা প্রযুক্ত বল কত হবে, না এটা হবে কিউ ইন্টু 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু, এটা 4πε0 গুণ করে নিতে পারি এসআই পদ্ধতিতে, আর এটাও হবে কিউ ইন্টু 1 ডিভাইড বাই 4πε0 আর মাইনাস এক্স এর হোল স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে 4πε0 কেটে গেল, কিউ কেটে যাবে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আর মাইনাস এক্স এর হোল স্কোয়ার,
দ্যাট মিনস এটা তাহলে দুদিকে স্কোয়ার তুলে দিলে এক্স ইকুয়ালস টু আর মাইনাস এক্স, আর মাইনাস এক্স, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু এখান থেকে তাহলে হচ্ছে আর বাই টু, আর বাই টু। অর্থাৎ এই যে দূরত্ব এর মধ্যবিন্দুতে, এখানে বলেছিল কোথায় স্থাপন করলে সেটির মান কত হলে বলেছিল, সেটার মান কত এটাও জানতে চাওয়া হয়েছিল। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এটা মধ্যবিন্দুতে রাখতে হচ্ছে, এখন মধ্যবিন্দুতে রাখতে হচ্ছে। এরপর এটার মধ্যবিন্দুতে এটা রাখা হলো, এবং এই যে এটার সাম্য যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যাবে যে আমরা সাম্য বিবেচনা করার জন্য আমরা যদি একটুখানি ডিসপ্লেস করি এটাকে, এই কিউ আধানটাকে যদি এখান থেকে সামান্য একটু সরাই তাহলে দেখা যাবে যে এর দ্বারা বিকর্ষণ বল, এর দ্বারা যে আকর্ষণ বল, এর দ্বারা আকর্ষণ বল আরও বেড়ে যাবে আর এর দ্বারা কমে যাবে। তাহলে একটু যদি এই কিউ আধানটা যদি এখান থেকে এইখানে চলে আসে তাহলে এর কাছাকাছি চলে আসছে, তার মানে এর আকর্ষণটা বেড়ে যাবে আর এর আকর্ষণ বল কমে যাবে। অর্থাৎ এই যে বল, একটা লব্ধি বল কাজ করবে, এটা বাইরের দিকে কাজ করবে, কেন্দ্রের দিকে কাজ করবে না যেদিকে। অথবা আমরা যদি এইদিকে সরাই তাহলে এর কাছে চলে আসবে এই কিউ আধানটাকে, তাহলে এর আকর্ষণ বলটা বেড়ে যাবে, এটা কমে যাবে, এবং যত কাছে আসবে এর আকর্ষণ বলটা বাড়তে থাকবে, এটা কমে যাবে। এই জন্য এই যে সাম্য অবস্থান থেকে যদি বিঘ্নিত করা হয় এই কিউ যে আধানটাকে, পজিশনটা সাম্য অবস্থান থেকে বিঘ্নিত করলেই কি হবে, এখানে কিন্তু বলটা এই কেন্দ্রের দিকে ফিরে অভিমুখী হবে না, বাইরের দিকে চলে যাবে, অর্থাৎ আরও বেশি অসাম্য হয়ে পড়ছে। তার মানে এটা একটি অস্থির সাম্য। তাহলে প্রথমে একটা অ্যান্সার হচ্ছে এর মধ্যবিন্দু থাকতে হবে, এবং অপর এটা হচ্ছে কি না, এটা অস্থির সাম্য, কারণ এটার থেকে যদি সামান্যতম সাম্য বিঘ্নিত করা হয় পূর্বের অবস্থায় ফিরে আসবে না, আবার মানে আরও বেশি অসাম্য হয়ে পড়বে। আচ্ছা, এবার এই ক্লাসের আমরা লাস্ট অ্যান্ড ফাইনাল প্রবলেম যেটা ডিসকাস করব সেটা হচ্ছে এরকম, দুটি একই পরিমাণ আধান ডি ব্যবধানে অবস্থিত। তৃতীয় একটি আধানকে প্রথম আধান দুটির লম্ব সমদ্বিখণ্ডকের ওপর এক্স দূরত্বে রাখা হলো। দেখাও যে আধানটি সর্বাধিক বল অনুভব করবে যখন এক্স ইকুয়ালস টু ডি বাই টু হয়। এটা একটা ইলেকট্রিক ডাইপোলের প্রবলেম। তাহলে এখানে বলছে দুটি একই পরিমাণ আধান, দুটি একই পরিমাণ আধান। তাহলে আমরা এখানে দুটি একই পরিমাণ আধান নিচ্ছি। এখানে একটা প্লাস কিউ আধান, এখানে একটা প্লাস কিউ আধান। এদের মধ্যবিন্দু ধরা যাক এইটা, এবং এদের মধ্যে ডি ব্যবধান, একই পরিমাণ ডি ব্যবধান, এদের মধ্যে টোটাল ব্যবধান হচ্ছে ডি। এদের লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে এইটা, এই যে লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এই যে লম্ব সমদ্বিখণ্ডক, এই লম্ব সমদ্বিখণ্ডকের কি বলছে না, দুটি একই পরিমাণ আধান ডি ব্যবধানে অবস্থিত। তোমরা প্রবলেমটা বারবার পড়বে, প্রবলেমটাকে ফলো করতে হবে এবং তার করসপন্ডিং ছবিটা আঁকতে হবে। সেটাকে ফলো করে ছবি আঁকলে তবেই প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে খুব সুবিধাজনক হবে, না হলে কিন্তু অসুবিধা। প্রবলেমটাকে বারবার পড়ে ফলো করা দরকার। এবার বলছি যে ডি ব্যবধানে অবস্থিত তৃতীয় একটি আধানকে প্রথম আধান দুটির লম্ব সমদ্বিখণ্ডকের, এই লম্ব সমদ্বিখণ্ডকের ওপর এক্স দূরত্বে রাখা হলো। এক্স দূরত্ব এখান থেকে দূরত্ব, আর কি এখান থেকে দূরত্বের কথা বলা হয়েছে। এখান থেকে দূরত্ব উপরের দিকে হতে পারে, নিচের দিকেও হতে পারে, সেটা কিছু যায় আসে না। আমরা এখানে উপরের দিকেই নিচ্ছি, যে এখান থেকে এক্স দূরত্বে, এটা হচ্ছে এক্স দূরত্বে ধরবো, এক্স দূরত্বে
আধান দুটি লম্ব সমতলের উপর x দূরত্বে রাখা হলো তৃতীয় একটি আধানকে, তার মানে এটাকে আমরা ক্যাপিটাল কিউ তাহলে ধরে নিই, এটাকে আমরা ক্যাপিটাল কিউ ধরে নিই এই আধানটাকে। আচ্ছা, দেখাও যে আধানটি সর্বাধিক বল অনুভব করবে যখন x=d/2√2 হবে। তাহলে এইবার এই যে আধান ক্যাপিটাল কিউ এর উপর যে আধান, এই আধানের উপর কোন দুটো আধান বল ক্রিয়া করবে না, এখানে এই আধানও রয়েছে এই আধানও রয়েছে, মানে দুটো আধানই কিন্তু এর উপরে বল প্রয়োগ করবে। তাহলে প্রথমে এটা কিভাবে করা হয়, এর আগে আমরা করেছি, তোমরা দেখেছো যে এই আধানের জন্য কত বল কোন দিকে ক্রিয়া করবে সেটা দেখতে হয়, এই আধানের জন্য কত বল কোন দিকে ক্রিয়া করবে সেটা দেখতে হয়, তারপর ওই দুটোকে ভেক্টরিক্যালি যোগ করতে হয়। তাহলে এই আধানটার ওপর এই কিউ আধান কোন দিকে কিভাবে বল অনুভব করবে না, দেখো আমরা এখানে সমজাতীয় আধান যদি ধরে নিই তাহলে অবভিয়াসলি এটা বিকর্ষণ বল প্রয়োগ করবে এবং সেটা হবে এরকম বাইরের দিকে, দ্যাট ইজ F1, আমাদের হচ্ছে F1। তাহলে এই যে F1টা কীরকম হবে, F1 হবে স্মল কিউ ইন্টু ক্যাপিটাল কিউ, এই আধান ইন্টু এই আধান ডিভাইড বাই এদের মধ্যে দূরত্ব 4πε0 ইন্টু এদের মধ্যে দূরত্ব। এদের মধ্যে দূরত্বটা কত হবে, দেখো এটা যদি x হয় তাহলে কিন্তু এইটা হচ্ছে d/2, কারণ এটা টোটালটা হচ্ছে d, তার মানে এটা হচ্ছে d/2। তাহলে এটা কত হবে, এইটা হবে √, এটা হবে x² প্লাস d/2 এর হোল স্কোয়ার, পিথাগোরাসের সূত্র অনুসারে এটা অতিভুজ। তার মানে এটা হয়ে যাবে √x² প্লাস d/2, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটার হোল স্কোয়ারে এটা স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা রুট করি তাহলে এটা রুটটা উঠে যাবে, এটাকে স্কোয়ার করলে রুটটা উঠে যাবে। তাহলে এটা দাঁড়াচ্ছে কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই 4πε0 x² প্লাস d²/4, এটা হচ্ছে। একইভাবে এই আধানের জন্য এর উপরে বিকর্ষণ বল কত হবে, তা সেটা এই দিক বরাবর কাজ করবে, এটা F2, এবং দেখা যাচ্ছে যে F2 এর মানও একই হবে, কারণ এই হাইপোটেনিউজ অর্থাৎ এই অতিভুজ এবং এই অতিভুজ একই দূরত্ব, এটা এবং এটা একই দূরত্ব, দুটোই এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহু সমান হবে, কারণ এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক যেহেতু, এই জন্য এটা সমান হবে এবং এই দুটো আধানও সমান। তাহলে এইটা ইকুয়ালস টুই হবে F2, মানে F1 ইকুয়ালস টু F2, একই সিমিলার। তাহলে এদের এই F1 F2 লব্ধি বল কত হবে, F1 F2 লব্ধি বল হবে এই দিক বরাবর, কারণ এই দুটো অ্যাঙ্গেল সমান। আমরা যদি সামুদ্রিক এটা সামুদ্রিকের সূত্র অনুসারে করা হয়, এটা যদি সামুদ্রিক টানি আমরা, দেখো দুটো একই মানের বল, তাহলে এদিকে যদি সামুদ্রিক টানতে হয় তাহলে এটার প্যারালাল করে আমরা এটার প্যারালাল করে এটা টানি এবং এইটার প্যারালাল করে আমরা এটা টানি, তার মানে এই যে কর্ণটা হবে এদের লব্ধি F, এই কর্ণটা হবে এদের লব্ধি। তাহলে এই F কত হবে, আমি কর্ণটা মুছছি একটু, তাহলে এদের লব্ধি F, দেখো এখন এই অ্যাঙ্গেলটা কত হবে, দেখো আমরা যদি এই অ্যাঙ্গেল টোটাল অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, টোটাল অ্যাঙ্গেলের থিটা যদি হয় তাহলে এইটা হবে cos থিটা। দেখো টোটাল অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এটা হবে θ/2, তার মানে এইখানে এইটা হয়ে যাবে θ/, এটা প্রত্যেকটা অ্যাঙ্গেল হবে θ/2, মানে এটাও θ/2, এটাও θ/2, কারণ এটা বিপরীত কোণ, এটা যদি থিটা হয় পুরোটা থিটা হবে। তা আমরা এক কাজ করি, এইটাকে ঠিক আছে cos থিটাই ধরে নিই। তাহলে এটা যদি cos থিটা ধরা যায় তাহলে এটা θ/2 হবে, θ/2 এর ক্ষেত্রে খুব মুশকিল হয়। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। তার মানে Fটা কত হচ্ছে, তাহলে এখানে F ইকুয়ালস টু হচ্ছে F1 √F1² প্লাস F2² প্লাস 2F1 F2 cos থিটা, 2F1 F2 cos থিটা। দ্যাট মিনস F1 ইকুয়ালস টু F2 হয়, F1টা কমন চলে আসবে, তাহলে ভিতরে থাকবে এটা 2 প্লাস এটা 2 cos থিটা, 2 প্লাস 2 cos থিটা। তাহলে এটা হয়ে যাচ্ছে 2টাও আমরা এখান থেকে √2টা কমন নিয়ে নিতে পারি, অর্থাৎ F1 √,
টুটা কমন নিলে 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা। তাহলে এটা f1 রুট ওভার 2, তোমরা দেখবে 1 প্লাস কস থিটা মানে 1 প্লাস কস 2 থিটা এটা ছিল, এটা আসবে 2 কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস কস স্কোয়ার থিটা বাই 2, ইয়েস এটা 2 কস স্কোয়ার থিটা বাই 2। আচ্ছা, তাহলে এখানে আমরা এটা মুছছি, কারণ এটা আমরা ফর্মুলায় ফেললাম। আমরা জানি যে এইটা তোমরা ফর্মুলায় দেখবে যে 1 প্লাস কস থিটা ইকুয়ালস টু হবে 2 কস স্কোয়ার থিটা বাই 2, এটা ফর্মুলা আছে, ট্রিগোনোমেট্রি ফর্মুলা ইউজ করলাম আমরা এখানে। তাহলে এটা কত হয়ে গেল? এটা তাহলে হলো 4, তাহলে f1 ইন্টু 4 মানে 2 চলে এলো ইন্টু কস থিটা বাই 2। এখন এই যে কস থিটা বাই 2 এটা কত? এই যে কস থিটা বাই 2, দেখো এইটা যদি টোটালটা থিটা হয় তাহলে কিন্তু এইটা থিটা বাই 2, এটাও থিটা বাই 2, এটাও থিটা বাই 2, এটাও থিটা বাই 2, এটাও থিটা বাই 2। তাহলে এইটা যদি থিটা বাই 2 হয় তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এইটা হবে এইটা হবে ভূমি, এটা হবে লম্ব, এবং এইটা হচ্ছে অতিভুজ, এইটা ভূমি হবে এইটা। তাহলে কস থিটা বাই 2 এই ট্রায়াঙ্গেল থেকে আমরা কি বলতে পারি? এই ট্রায়াঙ্গেল থেকে কস মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, তার মানে এখান থেকে কিন্তু এইটা ভূমি, এইটা ভূমি, এটা হচ্ছে এক্স, ভূমি বাই অতিভুজ, তার মানে অতিভুজ হচ্ছে এইটা। তাহলে এটা দাঁড়াবে f1 ইন্টু 2 কস থিটা বাই 2 হচ্ছে ভূমি হচ্ছে এক্স ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি বাই 2 এর হোল স্কোয়ার, এইটা। অন্যদিকে আমরা f1টা কি পেয়েছিলাম? f1 পেয়েছিলাম আমরা q1 q ইন্টু ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0 এক্স স্কোয়ার প্লাস ডি বাই 2 হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ডি বাই 2 হোল স্কোয়ার, এইটা পেয়েছিলাম। এইটা ইন্টু এর সঙ্গে কী থাকছে 2x ডিভাইডেড বাই এইটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি বাই 2 এর হোল স্কোয়ার, এইটা হচ্ছে। তোমরা f1টা আগেই আমরা লিখেছি, f1টা সেখান থেকে দেখে নিতে পারো, এটা আগেই আমরা লিখেছিলাম। তাহলে এইটা দেখো ব্র্যাকেটের মধ্যে এইটা একই ফ্যাক্টর রয়েছে, এর পাওয়ার হচ্ছে 1 আর এর পাওয়ার হচ্ছে হাফ। এই রুট ওভার এইটা মানে কিন্তু এই রুট যদি তুলে দাও তাহলে তোমরা দেখতে পাবে যে এটার পাওয়ার হাফ হয়ে যাবে, মানে হাফ প্লাস 1 মানে 3/2। তাহলে এখান থেকে f ইকুয়ালস তাহলে কত হলো? f ইকুয়ালস টু হলো হচ্ছে টোটাল f হচ্ছে 2x ইন্টু কিউ ইন্টু ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার 3/2। কেন 3/2 হলো? এর পাওয়ার হাফ প্লাস 1, এর পাওয়ার 1, হাফ প্লাস 1 মানে 3/2। আচ্ছা, 4 পাই এপসাইলন 0টা লিখতে ভুলে গেছি, মানে f ইকুয়ালস টু হচ্ছে 4 পাই এপসাইলন 0। তাহলে এটা আমরা রেজাল্ট্যান্ট ফোর্স পেয়ে গেলাম এই লম্ব সমদ্বিখণ্ডকের ওপর, এটা বাইরের দিকে হবে যদি এটা প্লাস চার্জ হয় দুটোই, এবং এটাও যদি প্লাস চার্জ হয়, আর এটা যদি মাইনাস চার্জ হয় তাহলে নিচের দিকে হবে। এখন এই ফোর্সটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, এক্স এর কোন মানের জন্য এই ফোর্সটা ম্যাক্সিমাম হবে। আমরা রেজাল্ট্যান্ট ফোর্স বার করলাম এই আধানের, এই দুটো আধানের জন্য। এখানে কিউ আধান যেটা রাখা হয়েছে, এই যে কিউ আধান, এই যে কিউ আধান, এই কিউ আধানের উপর প্রযুক্ত বল বার করলাম। তাহলে এই ফোর্সটাকে ম্যাক্সিমাইজ করতে হলে কি করতে হবে? এক্স এর রেসপেক্টে, এক্স এর মান কত হলে, এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে এক্স, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা, তাহলে আমরা ম্যাক্সিমাম মিনিমাম, ক্যালকুলাসে আছে এটা ম্যাক্সিমাম মিনিমাম, তোমরা করেছো কিনা জানি না, অবশ্যই 12 থাকার কথা, তোমরা এটা না করলেও করে নেবে, যে এখানে এক্স ভ্যারিয়েবল, এক্সের উপর ডিপেন্ড করছে এফ এর মানটা, তাহলে এফটাকে ম্যাক্সিমাইজ করতে হলে এখানে এফটা কিন্তু হচ্ছে ফাংশন অফ এক্স, এটা কিন্তু ফাংশন অফ, এটা এক্স এর উপর ডিপেন্ড করছে এফ এর ভ্যালুটা।
তাহলে এই এক্স এর এফটাকে ম্যাক্সিমাইজ করতে হলে কি হবে, এফ সর্বোচ্চ হবে হবে যখন যখন ডিএফ বাই ডিএক্স অর্থাৎ এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, ফার্স্ট ডিফারেন্সিয়েশন এটা জিরো হবে। ডিএফ বাই ডিএক্স ইকুয়ালস টু জিরো হবে, এটা ম্যাক্সিমাম মিনিমামের নিয়ম। তাহলে এফ হচ্ছে সর্বোচ্চ হবে যখন ডিএফ বাই ডিএক্স ইকুয়ালস টু জিরো হবে। তাহলে আমরা যদি এখানে ডিএফ বাই ডিএক্স করি, তাহলে এটা দেখা যাক ডিএফ বাই ডিএক্স করলে কি হবে। এটা যদি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে দেখো প্রথমে টু কিউ ইন্টু কিউ, টু কিউ কিউ ডিভাইডেড বাই 4πε0, এটা সবার আগে বাইরে বেরিয়ে গেলো, এটা কনস্ট্যান্ট টার্ম, এটা বাইরে বেরিয়ে গেলো, থাকছে এক্স বাই এইটা, এক্স বাই এটার, তার মানে এটা ডিফারেন্সিয়েশন হবে ডি বাই ডি এক্স, শুধুমাত্র এটা ডিফারেন্সিয়েশন করতে হবে, এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4, এটার 3/2, এইটা ডিফারেন্সিয়েশন আমাদের করতে হবে। এটাকে সেকেন্ড ব্র্যাকেট নিই আমরা, থার্ড ব্র্যাকেট অলরেডি আমরা ইউজ করেছি এইটা। তাহলে আমরা এটাকে আমরা গুণ প্রক্রিয়ায় করব, ফার্স্ট গুণ প্রক্রিয়ায় আমরা ডিফারেন্সিয়েশন করব, এইটা ইকুয়ালস টু জিরো হতে হবে, বা এটা ইকুয়ালস টু জিরো হতে হবে, ডিএফ বাই ডিএক্স এটা ইকুয়ালস টু, এইটাকে ডিফারেন্সিয়েশন করছি এইটাকে। তাহলে প্রথমে এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, প্রথমে এক্স একটা টার্ম ধরবো আর একটা 1/x² প্লাস ডি স্কোয়ার, মানে এটা একটা টার্ম ধরছি আমরা, এটা একটা টার্ম ধরছি, আর একটা হচ্ছে পুরো এইটা একটা টার্ম ধরছি, এটা একটা টার্ম ধরছি পুরো। তাহলে কি হচ্ছে, ফার্স্টে এক্স এর ডিফারেন্সিয়েশন করতে হবে, এক্স এর ডিফারেন্সিয়েশন করলে এখানে হচ্ছে এটা 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 তো তাহলে জিরো হয়ে যাচ্ছে, এটা তো এর কোনায় গুণ করলে জিরো, এটা ভাগ করলেও জিরো হয়ে যাচ্ছে, ওটা জিরো, শুধু আমরা এই পার্টটা থাকছে। তাহলে এক্স এর ডিফারেন্সিয়েশন যদি আমি করি তাহলে এটা 1 হবে ডি বাই ডি এক্স এর রেসপেক্টে, তার মানে ফার্স্ট টার্ম হবে 1 বাই নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার 3/2, ফার্স্ট টার্ম দি এইটা। সেকেন্ড টার্ম কি হবে, প্লাস সেকেন্ড টার্ম হচ্ছে এইটার ডিফারেন্সিয়েশন, এইটাকে যদি উপরে তুলে দিই 3/2 মাইনাস 3/2 হয়ে যাবে, তাহলে মাইনাস 3/2 আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে মাইনাস 3/2 ফার্স্ট সামনে চলে এলো, মাইনাস 3/2 এর পাওয়ার, এর সঙ্গে মাইনাস 3/2 এর সঙ্গে 1 মানে 1 মাইনাস হবে, তাহলে -3 এর পাওয়ার হচ্ছে, মানে এটাকে আমি উপরে নিয়ে গেছি, মানে এই টার্মটাকে উপরে যদি নিয়ে যাই তাহলে x² প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার -3/2 হবে, -3/2। তোমরা এগুলো যদি অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপ বা মেল করে আবার জানিও, আমি এটাকে তাহলে ডিটেলস ক্যালকুলেশনটা বোর্ডে করে দিতে পারবো। আচ্ছা, তাহলে এটা হয়ে যাচ্ছে x² প্লাস ডি স্কোয়ার বাই 4, এটা হয়ে যাবে -5/2। দ্যাট মিনস এটা -5/2 আমরা এখানে না লিখে আমরা এটাকে আবার নিচেই নামিয়ে দিই, আমরা একেবারে নিচেই নামিয়ে দিই, তাহলে x² প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার 5/2। আর এরপরে এই যে ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আছে সেটারও কিন্তু ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে সেটা ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে কি হবে, ওটা উপরে হয়ে যাবে এটা x² মানে 2x হয়ে যাবে, আর এটা তো কনস্ট্যান্ট টার্ম, এটা ডিফারেন্সিয়েশন আর হবে না, তার মানে এটা ইন্টু 2x, এটা ইকুয়ালস টু শুড বি 0, এটা দাঁড়ালো। তাহলে এরপর আমরা এখান থেকে নিচের থেকে আমরা কমন নিই, কমন নেব কি না, কমন নেব 1/x² প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার 3/2, এটা কমন নিয়ে নিলাম, এই পার্টটা কমন নিলাম, তাহলে এটা হয়ে গেল কি 1, এটা মাইনাস এই টু কেটে গেল মাইনাস, তাহলে এটা হয়ে গেল 3x, উপরে 3x থাকছে, ডিভাইডেড বাই এখান থেকে 5/2 নিয়ে নেওয়া হয়েছে, তার মানে এখানে কত থাকে 1 পড়ে থাকে, তার মানে x² প্লাস ডি স্কোয়ার বাই 4, এটা একটাই টার্ম পড়ে থাকবে, এইটা ইকুয়ালস টু 0। দ্যাট মিনস এটা যদি 0 হয় তাহলে দ্যাট মিনস or 1 minus 3x by x² plus d square by 4, এইটা equals to 0. That means 3x by x² plus d square by 4 equals to 1, or 3x
ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4, ডি স্কোয়ার বাই 4। দ্যাট মিনস আমরা মনে হচ্ছে এখানে কোথাও একটু ভুল করেছি, একটা এক্স উপরে থাকার কথা, একটা এক্স উপরে থাকার কথা। ও হ্যাঁ, এখানে তো এক্স হবে, এক্স স্কোয়ার, মানে আরেকটা এক্স ছিল, ফার্স্ট এক্স এর ডিফারেন্সিয়েট করলাম, সেই এক্সটা তো এখানেও থাকবে, তার মানে এক্স তো এখানে ফার্স্টেই একটা টার্ম, এক্স এখানে একটা থাকবে, দ্যাট মিনস এটা এক্স স্কোয়ার নিয়ে যাবে। যেটার ফার্স্ট টার্ম ছিল, ফার্স্ট টার্মটা থাকবে, এটা তো সেকেন্ড, এটা হচ্ছে এই টার্মে ডিফারেন্সিয়েশন করে এটা এসেছে, ঠিক আছে ফাইন। তাহলে 3x স্কোয়ার, 3x স্কোয়ার, 3x স্কোয়ার, 3x স্কোয়ার, তাহলে or 2x স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে d স্কোয়ার বাই 4, দ্যাট মিনস x স্কোয়ার ইকুয়ালস টু d স্কোয়ার বাই 8 আর x ইকুয়ালস টু d বাই 2 root 2। তাহলে প্রমাণিত হয়ে গেল যে x দূরত্বে থাকলে এখানে x দূরত্বে থাকলে তাহলে এর সর্বোচ্চ বল অনুভব করবে, সেটা উপরের দিকে হতে পারে অথবা নিচের দিকেও হতে পারে। এরপরেও তোমাদের যদি আরও যদি সমস্যা থাকে, প্রবলেম থাকে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমেল করে পাঠাতে পারো, আমরা সেগুলো নেক্সট ক্লাসে এসে আমরা সলভ করবো। ওকে, বাই।